মধ্যরাত থেকেই শহীদ মিনার ভরে উঠেছে ফুলে ফুলে। শিশির ভেজা ফুলের পাপড়িরা আমাদের কানে কানে বলেছে, আজ মহান 21শে ফেব্রুয়ারি, আজ শহীদ দিবস। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের মহান ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের ভাষা এবং বর্ণমালা নিয়ে প্রতিযোগিতামূলক আয়োজন গ্রিন পাওয়ার হোয়াইট বর্ণমালার সাথে। আমরা আজ আছি চূড়ান্ত পর্বে। আমাদের এই পর্বে অতিথি আছেন বিশিষ্ট সম্পাদক, লেখক এবং প্রফেসর ইমিরিটাস, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। স্যার, আপনি ভালো আছেন? স্যার, হ্যাঁ, ভালো আছি এবং খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে। স্যারকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আজ চূড়ান্ত পর্বে যে বন্ধুরা আছেন তাদের সঙ্গে পরিচিত হবে এবার। বন্ধুরা, যথারীতি তোমরা তোমাদের আবার পরিচয় দেবে। মাহজাবিন রশিদ লামিশা, YWCA হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। স্কুল থেকে প্রথম বলে যে বর্ণমালার সাথে একটা প্রোগ্রাম, এখানে যাওয়ার জন্য। এটা হচ্ছে ভাষার উপরে হবে। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কি জিজ্ঞেস করবে বা আসলে কম্পিটিশনটা কেমন হবে। তো যখন অডিশন দিতে যাই অনেক ভালো লাগছে। আমাকে নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করেছিল বাংলা ভাষার উপর। তারপরে 2টা রাউন্ড ছিল নদীর কথা, তারপরে বই সম্পর্কে শুনে বলা। তো এই রাউন্ডগুলোতে হচ্ছে একদিকে যেমন নদী, নতুন নতুন বই সম্পর্কে জানার একটা সুযোগ ছিল। তো এই রাউন্ডটা করার সময় আমি চেষ্টা করতাম অন্তত যতক্ষণ ওই ক্লিপটা চলে মনোযোগ দিয়ে ওইটা শোনার বা ওই ভিডিওটা দেখার। ওইখানে আমার মনোযোগটা একটু বৃদ্ধি পেয়েছে। এখন যেমন আমরা সব কিছুতে ইংলিশটা বেশি ব্যবহার করি, তো হ্যাঁ, এই প্রোগ্রামে আসার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে যে হ্যাঁ, এরকম করা যায় যে এখন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সময় ইংলিশে না দিয়ে বাংলায় দিতে পারি। সাদমান রহমান আনন্ত, BAF, শাহীন কলেজ, ঢাকা। বর্ণমালার সাথে অনুষ্ঠানে এত দূর আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠানে বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, নতুন নতুন বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যা পাঠ্যপুস্তকের মাধ্যমে অতটা জানা সম্ভব হয় না। অতিথি হিসেবে অধ্যাপকরা আসেন, তাদের সাথে আমি তাদের কাছে প্রশ্ন করার সুযোগ পাই, তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি। এটাও আমার ভালো লেগেছে। আর তাছাড়া আমি গ্রাম বাংলার বিভিন্ন নদীর কথা জানতে পারি, যে আমি অনেক নদীর কথাই জানতাম না। আমি যদি সুযোগ পাই তবে আমার স্কুলে একটি ক্লাব গঠন করে বাংলা ভাষার চর্চাটা বাড়াতে চেষ্টা করব। আসিফ রায়হান জামান, SOS হারমেন মিনার কলেজ। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা ভাষার যে চর্চা বা বাংলা ভাষায় দক্ষ হয়ে ওঠার যে একটি প্রক্রিয়া, এটিতে আমাদের একমাত্র সহায়ক হচ্ছে বই এবং অবশ্যই বাংলা বই। প্রচুর পরিমাণে বাংলা বই পড়াই একমাত্র পারে আমাদেরকে বাংলা ভাষায় একটি ভিত গড়ে দিতে, এবং আমরা এই ভাষা চর্চায় যে আগ্রহী উঠবো, দেখা যাবে যে বইগুলো পড়তে পড়তেই আমরা এই ভাষাটি সম্বন্ধে আগ্রহী হয়ে উঠবো এবং এই ভাষায় আমাদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। রাফসান শাহিন মাহিম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। আগে আমরা সাধারণত বই পড়তাম, বাংলাটা পড়তাম পরীক্ষায় ভালো একটা নাম্বার বা গোল্ডেন A+ পাওয়ার জন্য। কিন্তু আমি এখন প্রায় সময় চেষ্টা করি যে আমার বন্ধুদের ভিতরে এই যে আমি যেই বিষয়গুলো এখানে এসে শিখতে পেরেছি, যেরকম বিভিন্ন ধরনের ধাঁধা, বাংলার বিভিন্ন আন্দোলনের কথা, বাংলার সাহিত্য, এগুলো আমি আমার বন্ধুদেরকে বলার চেষ্টা করি এবং তারা এগুলো বিশেষ করে ধাঁধার পর্বটা, তাই আমি মনে করি যে এই প্রোগ্রামটি আমাদের পরবর্তীতেও চালিয়ে রাখা দরকার, যাতে করে আমাদের নতুন প্রজন্মরা আমাদের বাংলা ভাষার ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। তো বন্ধুরা, তোমরা যারা আজকে চূড়ান্ত পর্বে এসেছো, তারা সবাই প্রতিযোগিতার বন্ধুর পথ অতিক্রম করে 20 পর্ব পেরিয়ে এখানে উপস্থিত হয়েছো। তোমাদের জন্য রইল আমাদের শুভকামনা। তোমরা আরও নিশ্চয় ভালো করবে। আমরা আমাদের এই অংশে অন্য দিনের মতো যথারীতি সাজিয়েছি আমাদের ভালো লাগা দিয়ে। তবে তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। গ্রিন পাওয়ার হোয়াইটের সৌজন্যে প্রত্যেকের জন্য একটি করে ল্যাপটপ। এবার তাহলে দেখি কি অপেক্ষা করছে তোমাদের জন্য। বন্ধুরা, তোমাদের জন্য প্রথম পুরস্কার রয়েছে কোরাই 5 ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার কোরাই 3 ল্যাপটপ, তৃতীয় পুরস্কারও কোরাই 3 ল্যাপটপ, তবে একটি ভিন্ন মডেলের, চতুর্থ পুরস্কার ডুয়েল কোর ল্যাপটপ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই উদ্দীপ্ত হবে তোমাদের জন্য এই আকর্ষণীয় পুরস্কার দেখে। তাহলে আমরা শুরু করি আমাদের প্রতিযোগিতা। অন্য দিনের মতো আজকেও আমাদের আছে ভাষার কথা, ভাষার গল্প, ভাষার কাব্য, নদীর কথা, ধাঁধা, ব্যাকরণ, এসব নিয়ে আমরা শুরু করব। প্রথমেই ধাঁধা। ধাঁধা অংশের নিয়ম বলে দিই। 4টি ধাঁধা থাকবে, প্রত্যেকের জন্য একটি করে। সঠিক উত্তর দিতে পারলে 5 নম্বর, ভুল হলে কাটা যাবে 5 নম্বর, আর অন্যরা সুযোগ পাবে না। প্রথমে মেহেজাবিন, তোমার পালা। কোন ড্রাইভার গাড়ি চালায় না? স্ক্রুড্রাইভার। সঠিক হয়েছে, তোমার খাতায় যোগ হলো 5 নম্বর। পরের প্রশ্ন সাদমান, তোমার জন্য। প্রস্তুত? জি। কোন স্টেশনে গাড়ি থামে না?
ভেবে বলবে। রেল স্টেশন। আমি উত্তরটি বলে দিচ্ছি, রেডিও স্টেশন। তাহলে তোমাকে নাম্বার দিতে পারছি না, তোমার নাম্বার কাটা গেল 5 নম্বর। আসিফ, তোমার জন্য প্রশ্ন, একটি চিলের 2টি পা, 4 চিলের কটি পা? 2টি। কেন? কারণ চার্চিল একজন মানুষ। চার্চিল কে ছিলেন? উইনস্টন চার্চিল। তিনি ছিলেন হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এবং সাহিত্যিক। সঠিক হয়েছে, তোমার খাতায় যোগ হলো 5 নম্বর। এবার আফসান, তোমার পালা। তোমার জন্য ধাঁধা, কোন বেল খাওয়া যায় না? স্কুলের বেল বা কোনো বেল, মানে ঘন্টা, যে বেলটা বোঝানো হয় এই বেলটা। উত্তর সঠিক হয়েছে, কিন্তু স্পষ্ট করে বলতে পারোনি তুমি। স্কুলে যে বেলটা বাজানো হয় বা কোনো স্টেশনে বেল, বাজানোর বেল। তাহলে তোমাকে আমরা নম্বর দিচ্ছি। বন্ধুরা, এরই সাথে আমরা শেষ করলাম আমাদের ধাঁধার অংশ। আমরা আমাদের আজকের প্রতিযোগিতায় প্রত্যেকটি অংশের ফলাফল পৃথক করে না বলে একত্রে আমরা জানাবো আমাদের প্রতিযোগিতার একেবারে শেষ প্রান্তে। আমাদের সঙ্গে অতিথি আছেন, আমরা এখন তার সঙ্গে কথা বলবো। স্যার, আপনি আমাদের শিক্ষার্থী এবং আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন স্যার, আমাদের শিক্ষা, আমাদের ভাষা, আমাদের চেতনা, যে কোনো বিষয় নিয়ে স্যার। শিক্ষা সম্বন্ধেই বলি। বলেন স্যার। তো আমরা তো শিক্ষার্থীদের সাথে আছি, আমি নিজেও শিক্ষার সঙ্গে জড়িত। একটা কথা ওঠে যে শিক্ষার উদ্দেশ্য কী। আমরা বলি যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষ তৈরি করা। তো কোন ধরনের মানুষ? আমরা কি এই রকমের মানুষ তৈরি করব যে পাহাড়ের মতো খাড়া উপরের দিকে উঠে যাচ্ছে, নাকি আমরা সেই ধরনের মানুষ তৈরি করব যে মানুষ নদীর মতো চারদিকে ছড়িয়ে যাচ্ছে? তো আমরা পাহাড় দেখে খুব মুগ্ধ হতে পারি, প্রশংসা করতে পারি, আমরা ভয়ও পেতে পারি, তাকে শ্রদ্ধাও করতে পারি, কিন্তু পাহাড়ের মতো হওয়া মানে হচ্ছে একটু বিচ্ছিন্ন হওয়া, স্বার্থপর হওয়া। আমরা চাইব যে শিক্ষার্থীরা এবং আমরা নিজেরাও নদীর মতো যেন হই। নদী যেমন চারদিকে ছড়িয়ে যায়, উর্বরতা বাড়ায়, পরিবেশকে উন্নত করে এবং নদী সমুদ্রের দিকে চলে, ওই রকম আমরা মানুষ চাইব। আর দ্বিতীয় কথাটা হচ্ছে আমার মনে পড়ছে এখানে এসে, যে শিক্ষা কোন ধরনের হবে। শিক্ষা নানান ধরনের হতে পারে। একটা শিক্ষা আছে যেটা মাকড়সার শিক্ষা। সে মাকড়সা কী করে, মানুষটা খুব সূক্ষ্ম জাল বোনে, কিন্তু জালের মধ্যে নিজেই আটকা পড়ে, ওর বাইরে যেতে পারে না, এবং শেষ পর্যন্ত মানুষ ওইটাকে কোনো কাজে লাগে না, ওটাকে ফেলে দেয়। আরেকটা শিক্ষা আছে, ধরা যাক, যেটা পিঁপড়াকে সারাক্ষণ সংগ্রহ করছে, এইটাও একটা শিক্ষা, সংগ্রহের শিক্ষা। আরেকটা শিক্ষা আছে মৌমাছির শিক্ষা। মৌমাছি কী করে, মৌমাছি ফুল থেকে মধু নেয়, সঞ্চয় করে এবং ওইটাকে নিয়ে আবার তৈরি করতে পারে। মৌমাছি তার বাসা তৈরি করতে পারে, যেটা পিঁপড়ে পারে না, যেটা মাকড়সা পারে না। কিন্তু মানুষের যে শিক্ষা, সেটা কিন্তু মাকড়সারও না, পিঁপড়েরও না, এমনকি মৌমাছিরও না। মানুষ কিন্তু করে কি, যে মানুষ বৃত্তের মধ্যে থাকে না, বৃত্ত ভেঙে ভেঙে এগিয়ে যায়। আমরা তো জানি যে মৌমাছি সারা জীবনই মৌমাছির মতোই থাকবে, কিন্তু মানুষ কখনো একটা বৃত্তের মধ্যে থাকবে না, সে ভেঙে 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 ছড়িয়ে যাবে এবং নতুন নতুন উদ্ভাবন করবে। তো ওই রকমের শিক্ষা আমাদের দরকার, যেটা মৌমাছির শিক্ষার চাইতেও বড়, মানুষের শিক্ষা, যার মধ্যে উদ্ভাবন থাকবে, যার মধ্যে নতুন সৃজনশীল ব্যাপার থাকবে এবং নতুন এবং বিকশিত হবে ক্রমাগত, সেই রকমের শিক্ষা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিন পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথে আমাদের যেতে হবে অনেক দূর, আর তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ, জাতি, সবাই। আমরা যেমন আমাদের মাতৃভাষাকে ভালোবাসি, আমাদের প্রিয় বাংলা ভাষাকে, তেমনি আমাদের দেশে আরও অনেক মানুষ আছে যাদের ভাষা বাংলা নয়। আমাদের সেই ভাষাগুলোর প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। তাহলেই একটি সুন্দর ভাষা বৈচিত্র্যের, সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ আমরা গড়ে তুলতে পারব। আমাদের এ পর্যায়ে ভাষার গল্প, ভাষা থেকে মুক্ত প্রশ্ন, এই অংশে তোমাদের জন্য রয়েছে একটি মাত্র প্রশ্ন। বেল বাজিয়ে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে 10 নাম্বার, ভুল হলে কাটা যাবে 10 নাম্বার। তাহলে তোমরা প্রস্তুত? আমরা শুরু করছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। সৈয়দ শামসুল হকের এই কবিতার পরের লাইন কি? মাহজাবিন আগে বাজিয়েছে, তুমি বলতে চাও উত্তর? ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। পরের লাইন কি? আমি এই বাংলার আলপথ ধরে 1000 বছর চলি। মাহজাবিন, তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমার খাতায় 10 নম্বর যোগ হলো।
বন্ধুরা, আমাদের এবারের অংশ বই পরিচিতি। আমরা বলি যে বই আমাদের ভালো বন্ধু, কিন্তু কেন ভালো বন্ধু? বই আমাদের শুধু আলোর পথ দেখায়? দেখায় আমাদের অন্ধত্ব, আমাদের কুসংস্কার, আমাদের ধর্মান্ধতা, এগুলোকে দূর করতে শেখায় বই। আর তাই আমাদের প্রতিটি পর্বে আমরা এক একটি বইয়ের পরিচয় তুলে ধরেছি। আর আজকে তেমনি একটি বই তোমাদের জন্য, ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত বাংলা শিশু সাহিত্যের জনপ্রিয় রূপকথার সংকলন ঠাকুরমার ঝুলি। দক্ষিণারঞ্জন মিত্র রূপকথার গল্পগুলো সংগ্রহ করেছিলেন সে সময়ের ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে। এই গল্পসমূহ সংগ্রহের পর তিনি নিজে এগুলো লিখেন। ঠাকুরমার ঝুলি প্রথম প্রকাশিত হয় 1906 সালে। কলকাতার ভট্টাচার্য অ্যান্ড সন্স নামক প্রকাশনা সংস্থা গ্রন্থটির প্রকাশক। এই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রকাশনা সংস্থা এই গ্রন্থ প্রকাশ করছে। গ্রন্থটি ইংরেজিতে অনূদিত হয়েছে। ঠাকুরমার ঝুলি গ্রন্থে যে গল্পগুলো আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলাবতী রাজকন্যা, ঘুমন্তপুরী, কাকনমালা, কাঞ্চনমালা, সাত ভাই চম্পা, শীত বসন্ত, কিরণমালা, নীলকমল আর লাল কমল, ডালিম কুমার, পাতাল কন্যা, মণিমালা ও সোনার কাঠি আর রূপার কাঠি। বন্ধুরা, তোমরা নিশ্চয় মনোযোগ দিয়ে শুনেছ। এবার প্রশ্নের পালা। নিয়মটা জানিয়ে দিচ্ছি। প্রত্যেকের জন্য একটি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 নম্বর, না হলে কাটা যাবে 10 নম্বর। আর কেউ যদি দিতে না চাও বা ভুল উত্তর দাও, তাহলে পরবর্তী প্রতিযোগী সুযোগ পাবে। তাহলে তোমরা প্রস্তুত? শুরু করছি মেহজাবিন, তোমাকে দিয়ে। ঠাকুরমার ঝুলি কি ধরনের গ্রন্থ? রূপকথা সংকলন। সঠিক হয়েছে। সাদমান, এবার তোমার পালা। তুমি প্রস্তুত? তোমার জন্য খুবই সহজ প্রশ্ন। ঠাকুরমার ঝুলি কত সালে প্রকাশিত হয়? 1906 সালে। সঠিক হচ্ছে। তোমার খাতায়ও 10 নম্বর যোগ হয়ে গেল। আসিফ, এবার তোমার পালা। ঠাকুরমার ঝুলির প্রকাশক কে? ভট্টাচার্য অ্যান্ড সন্স এই প্রকাশনা প্রতিষ্ঠানটি। সঠিক হয়েছে। তোমারও 10 নম্বর যোগ হলো। এবার রাফসান, তোমার জন্য প্রশ্ন। ঠাকুরমার ঝুলি এই গ্রন্থের ভূমিকা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক হয়েছে। তোমারও খাতায় 10 নম্বর যোগ হলো। বন্ধুরা, এই অংশে তোমরা সবাই ভালো করেছো। তোমাদের সবার খাতায় 10 নম্বর করে যোগ হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। বিরতির আগে আমরা আবার কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। স্যার, আমরা আপনার কাছে জানতে চাই, আমাদের দেশ, জাতি, আমাদের ভাষা, এই বিষয় নিয়ে আপনি শিক্ষা নিয়ে বলেছেন আমাদের আগে। আমাদের শিক্ষার্থীদের জন্য আপনার কি উপদেশ? যেটা উচিত সেটা হচ্ছে মাতৃভাষার চর্চা। এবং আমরা যে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, এর ভিত্তিটাই হচ্ছে যে আমরা মাতৃভাষার মাধ্যমে, বাংলা ভাষার মাধ্যমে আমাদের জীবনের সব কাজ করব, রাষ্ট্রের কাজ করব, সমাজের কাজ করব, শিক্ষার কাজ করব। ওই চ্যালেঞ্জটা নিয়েই আমরা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু এটা আমরা করতে পারছি না। এইটাই হচ্ছে দুঃখের বিষয়। এবং এই নতুন প্রজন্মের কাছে আমার ওইটাই বক্তব্য যে এই চর্চাটাকে এই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে আমরা সম্মানিত হতে পারি। এবং সম্মানিত হতে পারবো তখনই যখন আমরা জ্ঞানের চর্চা করতে পারবো, এবং জ্ঞানের চর্চার মধ্য দিয়ে আমরা পৃথিবীতে পরিচিত হব এবং পৃথিবীর মানুষ আমাদেরকে জানতে চাইবে, জানার জন্য আমাদের ভাষা তারা শিখবে, ব্যবহার করবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের মাতৃভাষাকে ভালোবাসার কথা, কিভাবে মাতৃভাষাকে আমরা সারা পৃথিবীর জ্ঞান চর্চায় ছড়িয়ে দিতে পারি সেই কথা। রিন পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথে আমাদের এবারের অংশ নদীর কথা। আমরা জানি যে নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। শুধু খেলা নয়, জীবন, জনপদ এবং মানুষের জীবনে পরিবর্তন ঘটায় নদী, সভ্যতারও পরিবর্তন ঘটায়। সভ্যতায় মানুষের যে অবদান, সেই অবদানে নদীরও রয়েছে ভূমিকা। আমাদের প্রত্যেকটি পর্বে আমরা একটি নদীর পরিচয় তুলে ধরেছি, আজকেও রয়েছে। আজকে আমরা যে নদীর কথা বলবো সেটি বাংলাদেশের একটি অন্যতম নদী, পদ্মা নদী।
হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখানে এসে গঙ্গা নতুন নাম নিয়েছে পদ্মা। রাজা রাজবল্লভের কীর্তি এই নদীর ভাঙনের কারণে নষ্ট হয়েছে বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা। উৎপত্তিস্থল থেকে প্রায় 2200 কিলোমিটার দূরে পদ্মা মিলিত হয়েছে যমুনা নদীর সঙ্গে। এই মিলিত প্রবাহ পদ্মা নামে আরও পূর্ব দিকে অগ্রসর হয়েছে। চাঁদপুরে এসে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে ধাবিত হয়েছে। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী পদ্মার দৈর্ঘ্য 366 কিলোমিটার। এই নদীর গড় গভীরতা 968 ফুট। এই নদীর প্রধান উপনদী মহানন্দা ও পুনর্ভবা। পদ্মার শাখা নদীগুলোর মধ্যে রয়েছে গড়াই, আড়িয়াল খাঁ, কুমার মাথাভাঙ্গা, ভৈরব ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া পদ্মার বেশ কয়েকটি প্রশাখা নদী রয়েছে, যার মধ্যে মধুমতি, পশুর ও কপোতাক্ষ অন্যতম। বন্ধুরা, তোমরা নিশ্চয় মনোযোগ দিয়ে শুনেছ। এবার প্রশ্নের পালা। এ অংশে একটি প্রশ্ন থাকবে মুক্ত প্রশ্ন, বেলবাজি উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। তাহলে প্রশ্ন হচ্ছে, পদ্মার প্রধান উপনদী মহানন্দা কোন জেলার উপর দিয়ে বয়ে গেছে? মাহজাবিন, তুমি বাজিয়েছো, উত্তর দেবে, বলো। চাঁপাইনবাবগঞ্জ। সঠিক হয়েছে তোমার উত্তর। আমরা মাহজাবিনের খাতায় 10 নম্বর যোগ করতে পারি। বন্ধুরা, এরই সাথে আমাদের এই অংশ শেষ হলো। আমাদের পরের অংশ ভাষা থেকে রাষ্ট্র। বন্ধুরা, আমাদের ভাষা থেকে রাষ্ট্র এই অংশের নিয়মটা জানিয়ে দিই। তোমাদের জন্য 2টি মুক্ত প্রশ্ন থাকবে, 10 নম্বর করে। বেলবাজি উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে 10 নম্বর, ভুল হলে কাটা যাবে। তাহলে প্রস্তুত? প্রথম প্রশ্ন, ভাষা আন্দোলনের ফলস্বরূপ কোন রাজনৈতিক জোট? রাফসান, তুমি বাজিয়েছো। ভাষা আন্দোলনের ফলে কোন রাজনৈতিক জোট গড়ে উঠেছিল? যুক্ত ফ্রন্ট। রাফসান, যদিও তুমি একটু ঘুরিয়ে বলেছো, কিন্তু তোমার উত্তর সঠিক আছে। ভাষা আন্দোলনের ফলে যুক্তফ্রন্ট সরকার গঠন করেছিল 1954 সালে, এবং ভাষা আন্দোলন না হলে তা সম্ভব ছিল না। আর সে কারণেই এটি বলা হয় ভাষা আন্দোলনের ফলশ্রুতিতে এই যুক্তফ্রন্ট সরকার গঠন করা সম্ভব হয়েছিল। পরের প্রশ্ন, 1952 সালের সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটির একমাত্র মহিলা সদস্য? মাহজাবিন, তুমি বেল বাজিয়েছো, উত্তর দাও। আনোয়ারা। সম্পূর্ণ নামটা বলো। আনোয়ারা খাতুন। মাহজাবিন, তুমি উত্তর সঠিক দিয়েছো। আনোয়ারা খাতুন ছিলেন সে সময়ে আইন পরিষদের সদস্য। তোমার খাতায় 10 নম্বর যোগ হলো। বন্ধুরা, ভাষা থেকে রাষ্ট্র আমাদের এই অংশ শেষ হলো। আমাদের এবারের অংশ ব্যাকরণ থেকে মুক্ত প্রশ্ন। বন্ধুরা, তোমরা সবাই ভালো করছো, নিশ্চয়ই আরও ভালো করবে। আমরা অপেক্ষা করছি কী হবে সেরাদের সেরা। প্রতিযোগিতায় অংশগ্রহণ বড় নয়, বড় হচ্ছে দেশের জন্য, মানুষের জন্য কিছু ভাবা, কিছু করা। বন্ধুরা, আমাদের সঙ্গে অতিথি আছেন, তার সঙ্গে কথা বলবো। তোমরা যদি আমাদের অতিথির সঙ্গে কথা বলতে চাও, কোনো প্রশ্ন করতে চাও। স্যার, সর্বস্তরে বাংলা ভাষা চালু করলে কি আমাদের দেশ আরো এগিয়ে যেত নাকি? অবশ্যই এগিয়ে যেত, কেননা সোজা কথা, শিক্ষার মাধ্যম সবসময় মাতৃভাষা হয়। পৃথিবীতে অনেক ছোট দেশ আছে, ইউরোপে ধরো 1 কোটি 1.5 কোটি জনসংখ্যার দেশ আছে, তারাও কিন্তু মাতৃভাষার মাধ্যমে জ্ঞানের চর্চা করে, শিক্ষা লাভ করে, এবং সেজন্যই তারা উন্নত হয়েছে। আমরা মাতৃভাষার কোনো বিকল্প নেই। মাতৃভাষা না করলে আমাদের জ্ঞান গভীর হয় না, যথার্থ হয় না, স্থায়ী হয় না। কাজেই এটা তো স্বীকৃত সত্য যে শিক্ষার মাধ্যম সবসময় মাতৃভাষা হওয়া উচিত। স্যারকে ধন্যবাদ। বন্ধুরা, আমাদের এবারের অংশ ব্যাকরণ থেকে মুক্ত প্রশ্ন। তোমরা সঠিক উত্তর দিয়ে বেশি বেশি নাম্বার জিতে নাও। তাহলে শুরু করছি ব্যাকরণ থেকে মুক্ত প্রশ্ন। 2টো প্রশ্ন থাকবে, বেল বাজিয়ে উত্তর দিতে হবে। সঠিক দিলে 10 নম্বর, ভুল হলে কাটা যাবে 10 নম্বর। প্রশ্ন শুনে নেবে, তারপর বেল বাজাবে। আমি শুরু করছি। প্রস্তুত? এটি একটি প্রবাদ। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয়? আসিফ।
আসিফ তুমি পারছো না? না স্যার, স্যার বলতে চাচ্ছি আমি। বলো, তুমি বলো। স্যার এটা হচ্ছে যে একজন মানে অনেক বড় কোনো কিছুকে সামাল দিয়ে এসেছে, এখন সে ছোট কোনো কিছুকে ভয় পাচ্ছে না, এরকম বোঝানো হচ্ছে। সমুদ্রে পেতেছি শয্যা, সমুদ্র অনেক বড় ব্যাপার, অনেক বড় কিছুকে সামাল আর সেখানে দিয়েছে। আমাদের শিশিরের কিসের ভয়? হ্যাঁ জি স্যার, এটাই আসিফ, তোমার উত্তর সঠিক হয়েছে। সমুদ্র অনেক বড় বিষয়, সমুদ্রে যে শয্যা পাততে পারে, শিশিরের তার কোনো ভয় নেই। তোমাকে আমরা 10 নম্বর দিলাম এর জন্য। পরের প্রশ্ন, প্রস্তুত সবাই? প্রশ্ন হচ্ছে, চশমা শব্দটি মাহজাবিন আগে বাজিয়েছে, চশমা শব্দটি কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? ফার্সি। সঠিক হয়েছে তোমার উত্তর। বন্ধুরা, এরই সাথে শেষ হলো আমাদের ব্যাকরণ থেকে মুক্ত প্রশ্ন পর্ব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো ফলাফলের জন্য। ফলাফল আমরা হাতে পেয়েছি। তোমাদের মাঝে দুজন, আসিফ এবং রাফসান, তোমরা একই নম্বর পেয়েছো। আর সে কারণেই স্থান নির্ধারণের জন্য একটি অতিরিক্ত প্রশ্ন। তোমরা প্রস্তুত? যে জমিতে কোনো ফসল হয় না। আসিফ আগে বাজিয়েছো, তুমি উত্তর দিতে চাও? জি স্যার। বলো। নিষ্ফলা। সঠিক হয়নি যে উত্তর আসিফ। যে জমিতে ফসল হয় না সেটাকে বলা হয় ঊষর ভূমি। ঊষর, এই শব্দটি বললে হতো। তোমাকে আমরা নাম্বার দিতে পারছি না, এর জন্য তোমার 5 নাম্বার কাটা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হাতে পেয়ে গেছি। এবার দেখি আমাদের প্রিয় বন্ধুরা, প্রিয় প্রতিযোগীরা, তারা কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় হয়েছে। প্রথমেই চতুর্থ স্থান সাদমান, নিশ্চিত তুমি জানো তোমার জন্য চতুর্থ পুরস্কার। সাদমানের জন্য তালি এবং শুভেচ্ছা। ঋণের সৌজন্যে তোমার জন্য রয়েছে কোড টু ডু ল্যাপটপ। তাহলে চলে আসো, তুমি অনেক ভালো করেছো, ওর জন্য শুভেচ্ছা এবং তালি। এবার আমাদের তৃতীয় পুরস্কারের পালা। আসিফ, তুমি তৃতীয় হয়েছো। তৃতীয় পুরস্কার দেবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এনটিভির প্রধান সঙ্গীত পরিচালক মাকসুদ জামিল মিন্টুকে। মিন্টু ভাই আমাদের মাঝে আসেন। আসিফ, তুমিও আসো তোমার পুরস্কার নিতে। ঋণের সৌজন্যে ল্যাপটপ। শুভেচ্ছা আসিফের জন্য, আমাদের শুভেচ্ছা। এবার দ্বিতীয় পুরস্কারের পালা। এনটিভির অর্থ এবং হিসাব বিভাগের প্রধান গোলাম রওশন ইয়াজদানিকে আমি অনুরোধ করছি আমাদের মাঝে আসার জন্য। ইয়াজদানি ভাই চলে আসেন। একই সঙ্গে দ্বিতীয় স্থান অধিকারী রাফসান, তুমি চলে আসো, তোমার জন্য পুরস্কার ঋণের সৌজন্যে একটি ল্যাপটপ। জি ইয়াজদানি ভাই, আপনি তুলে দেন। রাফসানের জন্য আমাদের শুভেচ্ছা, আরো ভালো করবে নিশ্চয়। বন্ধুরা, ঋণ পাওয়ার হোয়াট নিবেদিত বর্ণমালার সাথে 2016 এই অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছে ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাহজাবিন রাশিদ লামিসা। মাহজাবিন, তুমি চলে আসো, তোমার জন্য ঋণের সৌজন্যে প্রথম স্থানের একটি ল্যাপটপ। আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, তাকে অনুরোধ করব পুরস্কারটি তুলে দিতে। স্যার আপনি তুলে দেন লামিসার হাতে। আমি এবার আহ্বান জানাচ্ছি এনটিভির বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান রঞ্জন কুমার দত্তকে আমাদের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দিতে। আমাদের শ্রদ্ধেয় স্যার, তার হাতে তুলে দিচ্ছেন আপনি সম্মাননা স্মারক। শুভেচ্ছা। বন্ধুরা, ভাষার মাসে ভাষার ভালোবাসায় আমাদের কেটেছে 21টি দিন। আশা করি আগামী বছরও ফেব্রুয়ারিতে আপনাদেরকে সঙ্গে পাবো ঋণ পাওয়ার হোয়াইট নিবেদিত বর্ণমালার সাথে, আমাদের মাতৃভাষার সাথে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন আর ভালোবাসুন মাতৃভাষাকে, মানুষকে।